মানুষ কেন নিজ হাতে এভাবে আইন উঠায় নিচ্ছে এই ভিডিও দেখলে আপনারা আরও ভালো মতো বুঝতে পারবেন। হঠাৎ আপনি বাইরে হয়েছেন, কেউ আপনাকে এসে গুলি করে মেরে দিছে, বা কোনোভাবে ছিনতাই করতে এসে আপনি দেননি, আপনাকে মেরা দিছে। আপনি বলেন তো এর বিচার আপনার পরিবার পাবে কিনা? একদম বুকে হাত দিয়ে বলেন তো এর বিচার পাবে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিও শুরু করার আগে এই ভিডিওটা একটু লক্ষ্য করুন। প্রথমে একটু বলে নিই, ভিডিওতে কিছু ডিস্টারবেন্স ফুটেজ আছে, যেগুলো হয়তো অনেকের সহ্য সীমার ভিতরে নাও আসতে পারে, এই জন্য কিছুটা ব্লার করে দিয়েছি। এবং এই ভিডিওটি দেখলে যতটুকু আপনাদেরকে কষ্ট লাগবে, তার থেকে ভিডিওর পরবর্তী যে বিষয়গুলো আমি আলোচনা করব, আশা করা যায় আপনাদের সে কষ্টটা কিছুটা হলেও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলেন ভিডিওটা শুরু করি। এখানে যে দুইজন ব্যক্তিকে দেখতেছেন গণপিটুনি দেওয়া হয়েছে, এই ঘটনা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করছে এবং মোটামুটি সকলে জানে যে কী কারণে এই ধরনের সমস্যা বা কী কারণে এদেরকে গণপিটুনি দেওয়া হয়েছে। এবং জনরোষের শিকার হয়েছে এই দুই ব্যক্তি, শুধু দুই ব্যক্তি না, মোট তিনজন। তার ভিতরে এই দুইজনের অবস্থা খুবই খারাপ, বলা যায় পটল তোলার মতো অবস্থা, বা দুনিয়া থেকে বিদায় নিছে। কিন্তু কী কারণে, আসেন শেষ পর্যন্ত দেখি এবং সেই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই যে এই ব্যক্তিটা দেখছেন না, এই হলো 3 নম্বর ব্যক্তি। মোট তিনজন। এই তিনজন ব্যক্তি একজন ছোট নাবালিকা বয়সের একটা মেয়েকে ধর্ষণ করার পরে হত্যা করছে। তিনজন ব্যক্তি মিলে ধর্ষণ করছে এবং তারপরে তাকে হত্যা করছে। পরে জনগণ এই তিনটাকে খুঁজে পাইছে। দেখেন কি হয়। ভিডিওটা কিন্তু খুবই বলা যায়, কারণ কি এই ভিডিওতে যতগুলো মানুষ এই 3 ব্যক্তিকে পিটাইছে, এরা কিন্তু কেউ শহরের মানুষ না, অধিকাংশই গ্রামের মানুষ। আর আপনারা জানেন যে গ্রামের মানুষের শক্তি সামর্থ্য একটু বেশি থাকে। এই 3 নম্বর ব্যক্তিটাকে যেভাবে মারা হয়েছে, এটা হলো মেনটা। আগের দুটা আসলে তেমন একটা আসেনি ভিডিওতে। আচ্ছা দেখি কি হয় এবার। এই হলো মোটামুটি ভিডিও। বাংলাদেশে মানুষ এইভাবে কেন আইন নিজের হাতে উঠায় নিচ্ছে, এটার একটা কারণ আছে। এইবার যে ভিডিওটা দেখাবো, এটা হলো সেই কারণ। এই ভিডিওটা একটু ভালো মতো খেয়াল করে দেখবেন। প্রথম ভিডিওটিতে যে বিষয়টা এসছে, সেই বিষয়ের কারণেই দ্বিতীয় এই ভিডিওটা। মানুষ কেন নিজ হাতে এভাবে আইন উঠায় নিচ্ছে এই ভিডিও দেখলে আপনারা আরও ভালো মতো বুঝতে পারবেন। ইমামের কন্যা সন্তানকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার 48 ঘন্টা পরও ভিকটিম উদ্ধার হয়নি। আমরা সরাসরি ভিকটিমের পিতার সঙ্গে যুক্ত হতে চাই এবং তার বাড়িতে যে ভাঙচুর করা হয়েছে, দরজায় সহ বিভিন্ন জায়গায় ভাঙচুর করে তালা ভেঙে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, সেই কন্যা সন্তানকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সেই চিত্র দেখানোর চেষ্টা করব। এই যে দরজার বাইরে থেকে আমরা দেখানোর চেষ্টা করছি, দেখুন দরজাটা কতটা ফাঁকা করে ফেলেছে এবং ভেতরের যে দরজা রয়েছে আরও একটি দরজা, দেখুন কিভাবে ফিল্মি স্টাইলে দেখুন দরজা ভেঙে তারপর সেই। তিনি একজন মসজিদের সম্মানিত ইমাম সাহেব এবং ভিকটিমের পিতা। শুনুন কি বলেন। আমি এই এলাকায় দীর্ঘদিন যাবৎ ইমামতি করি। আমার ছেলে মেয়েদেরকে লেখাপড়ার জন্য আমি ফায়ার সার্ভিসের সামনে মমিন মোল্লা স্যারের বাসায় ভাড়া থাকি আমার ফ্যামিলি নিয়ে। দীর্ঘদিন যাবৎ আমার বাড়ির পাশেই এখানে স্থানীয় সুরুজের ছেলে আবিদ আমার মেয়েকে উত্ত্যক্ত করতো। রাস্তায় যাওয়া আসার পথে বিভিন্নভাবে জোরপূর্বক হেনস্থা করার চেষ্টা করত। এই ঘটনা আমি জানার পরে গত বুধবার দিন স্থানীয়
নেতৃবৃন্দদেরকে নিয়ে এটা একটা সমঝোতা আমরা করার জন্য বসি। সর্বশেষ নেতৃবৃন্দ আমাদেরকে আলোচনা করার পরে আমার মেয়ে আমার কাছে রাইখা মানে পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আলোচনা করবে এরকম একটা ইয়া করে আমার কাছ থেকে 1:45টার দিকে, দুপুর 1:45টার দিকে আমাকে মেয়ে বুঝাইয়া দিয়ে তারা চলে গেছে। পরবর্তী কি চলে গেছিল না, মেয়ে জোরপূর্বক নিয়ে গেছিল আগে এর আগে আগে পয়লা বৈশাখের দিন। পরে আমার মেয়ে তাদের মাধ্যমে, মেয়ের ছেলের যেটা তাদের মাধ্যমে তারা ওই কোথায় নিয়ে গেছিল পরে জানতে পারছিলেন কিভাবে নিয়ে জোরপূর্বক নিয়ে গেছিল। পরে আমার মেয়ের কাছ থেকে আমি যা জানলাম, এইখান থেকে ব্লেড এবং খুর দেখায় আমার মেয়েকে নিয়ে গেছিল ওই এখানে নাম নাকি সুমিত। তার মানে এই ইমাম সাহেবের মেয়ে অপহরণের শিকার হয়েছেন, এটাও বাংলাদেশে বর্তমানে খুবই ভাইরাল হয়েছে বিষয়টা। ইমাম সাহেবের মেয়ের বয়স সম্ভবত 15 বছর 4 মাস, এবং তাকে খুর দেখিয়ে বা দেশীয় অস্ত্র দেখিয়ে তাকে তুলে নিয়ে গিয়েছিল পয়লা বৈশাখের দিন। তখন ওই ছেলের বাবা মা বা চাচাদের মাধ্যমে, সমঝোতার মাধ্যমে মেয়েকে ফিরিয়ে নিয়ে আসা হয়। পরবর্তীতে আবারও তার মেয়েকে অপহরণ করা হয়েছে, এবং এটা একটু ব্রুটালি হয়ে গেছে। শুনেন। সুমিত একটা ছেলে আছে, এই সুমিত আর আবিদ এই দুইটা ছেলে নিয়ে গেছে। তারপরে পরবর্তীতে যে ছেলেটা আপনার মেয়েকে নিয়ে গিয়েছে বা উত্তক্ত করতো তার নাম কি? তার নাম আবিদ, তার পিতার নাম সুরুজ। এইখানে আমার বাসার সামনেই তার নিজস্ব বাজিতে এর একটা দোকানদারি করি। তাকে নিয়ে গেছিল, কতক্ষণ ছিল তার কাছে? তার কাছে ছিল, সে মাদ্রাসায় যাওয়ার পথে নিয়ে গেছিল, একদিন ছিল। একদিন। পরবর্তীতে তার জেডার এবং এলাকারবাসীর মাধ্যমে আমি আমার মেয়েকে উদ্ধার করি। তারপরে আমি এলাকা মানুষ নিয়ে আমি যেহেতু একজন ইমাম, আমার ইজ্জত আমি এই জায়গায় রাখতে চাইছিলাম। আমি তাদের কাছে বলছিলাম যে যা হয়েছে হয়েছে, এটা নিয়ে আর বাড়াবাড়ির দরকার নাই, আমার মেয়েটা আমাকে দিয়ে দেন। আমার মেয়েটা যখন নিয়ে আসছে, আমার মেয়ে দৌড়াইয়া গেলে আমার জড়াইয়া ধরে বলতেছে, আব্বু আমার এরা জোর করে অস্ত্রের মুখে এর থেকে নিয়ে গেছে। আমি আমার মেয়েকে রাখছি। তারপরে এখানে যারা ছিল এর মধ্যে এখানে স্থানীয় এই এক মসজিদের প্রতিষ্ঠাতা এবং বিল্লাল হাসপাতালের প্রতিষ্ঠাতা চাই গেছে না জোর করে গেছে, বা তার সাথে কি প্রেমের কোনো সম্পর্ক ছিল? আমার মেয়ে তাদের কাছে স্টেটমেন্ট দিয়েছে সম্পর্ক ছিল না, এবং আমি তার সাথে আর যাবও না। আমি এটা নিয়ে আমি এই জায়গায়, এখানে একটা লক্ষ্য করার বিষয় আছে, হঠাৎ করে কি কেউ তার কারোকে তুলে নিয়ে যেতে পারে? এত বড় সাহস হয়? 2 নম্বর বিষয়, ইমাম সাহেবের মেয়ে। আমাদের বর্তমান সমাজে ইমাম সাহেবদের মেয়েদের অবস্থা কেমন থাকে? তারা ইমাম সাহেবের মতোই, ইমাম সাহেবের ওয়াইফের মতোই পর্দানসীন হয়, এবং মোটামুটি কি বলবো, দিনদারিতা মেনটেন করে চলে, পর্দা মেনটেন করে চলে। কিন্তু যদি চোখাচোখি হওয়া, হাসাহাসি হয়, দূর থেকে দেখাদেখি, এইগুলোর মাধ্যমে সুযোগ না দেওয়া হয়, অনেক সময় সাধারণত শয়তানি করার সুযোগ হয় না। কিন্তু এক্সট্রিম লেভেলে যদি কোনো শয়তান থাকে যে টার্গেট করে বা পয়েন্ট করে থাকে, এবং অস্ত্রের মুখে জিম্মি করা মাদকাসক্ত ছাড়া আমার মনে হয় না সম্ভব। তবুও যেহেতু তিনি ভিকটিম, অর্থাৎ তার মেয়েকে তুলে নিয়ে গেছে, স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এই ছেলেগুলো মাদকাসক্ত হইতে পারে। এবং আরেকটা বিষয় হলো, ইমাম সাহেব যখন দেখছেন যে তার মেয়েকে এখান থেকে অপহরণ করা হয়েছে, তিনি তার মেয়েকে নানা বাড়ি অথবা দাদা বাড়ি বা অন্য কোথাও স্থানান্তর না করে নিজের কাছে রেখে দিয়েছেন। তার একটা জীবনের হুমকি থাকার পরেও বোঝা যাচ্ছে লোকটা অনেকটা সহজ সরল, এবং তার চিন্তাভাবনা, চিন্তা চেতনার ভিতরে পেসপুস কম। তারপর একটু শুনি। পরবর্তীতে আমি তারা যখন আমার কাছে মেয়ে বুঝাইয়া দিয়ে 1:45 বাজে চলে দা, আমি আমার মেয়েকে নিয়ে নামাজের প্রস্তুতি নিতেছি। এই মুহূর্তে আমার ঘরে দরজা জানালার মধ্যে বাইরাবাড়ি শুরু করে দিছি। এক পর্যায়ে আমি আবার উপজেলা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শাহজাহান সজল ভাই এবং বর্তমান পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার বাবুল ভাই, হাজী বিল্লাল হোসেন সহ এলাকার আরো কয়েকজনকে আমি আমার বাড়ি নিয়ে আসি। সর্বশেষ আমি তাদের কাছে, বর্তমানে সমাজে দেখা যায় কি, এরকমভাবে যদি কাউকে তুলে নিয়ে যাওয়া হয়, ওই সমাজের ওই এলাকার ভিতরে রটে যায় যে এই মেয়েটাকে একজন উঠায় নিয়ে গেছে। এখন উঠায় নিয়ে যে মানুষ কি করে? আদর করে রেখে দেয়। অনেক সময় দেখা গেল যে ধর্ষণের শিকার হয়,
শ্লীলতাহানির শিকার হয়, পুরা ইজ্জত মান সম্মান মাটির সাথে মিশে যায়। সেকেন্ডলি যখন এই মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়, অনেক সময় এলাকাবাসী বা আশেপাশের মানুষজন খারাপ রটিয়ে এই মেয়েটার বিয়ে হওয়াকে ঠেকিয়ে দেয়। এই যে ইজ্জতের কথাটা বলেনি, ইজ্জত কিন্তু মানুষের অনেক দামি জিনিস। যে জিনিসটা তার নষ্ট হয়েছে, আসলে একজন মানুষের ইজ্জত নষ্ট হওয়া যে কত বড় মানে ক্ষতি, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তারপর একটুকু চাই আমি চলে যাব, কিন্তু এটা করতে পারে নাই, ওনারাও পর্যন্ত পারে নাই। আমার এই ঘরের দরজা আমাকে শাহজাহান সজল ভাই এবং বিল্লাল আজি তারা বলল যে আমরা পারতেছি না, আপনার জীবন বিপন্ন হবে, আপনি 399 ফোন দেন। আমি 399 ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে সাথেই তারা আবার আমার বাড়িতে আক্রমণ করছে। আমি আমার এই গেটটা আমি আটকে দিই। আমার এই গেটটার মধ্যে এইখানে বড় এখানে তালা ছিল, একটা বড় তালা ছিল। পরবর্তী যখন আক্রমণ করতেছে, আমি আরেকটা ডাবল তালা এখানে লাগাই। ডাবল তালা লাগাই আমি এই জায়গায় দাঁড়ায় আমি ভিডিও করার প্রস্তুতি নিয়েছিলাম। এইখানে ছেলের বাপ সুরুষ দাঁড়ায়া বলতেছে খাঙ্কির ভিতরে গুলি কর। তখন সুমিত দৌড়ায় আসছে। বাবা ছেলের কাণ্ড, তার মানে বোঝা যাচ্ছে যে বাবা সন্তানকে বলছেন ও অস্ত্রের মুখে, তার মানে পিস্তল নিয়ে আসছে নিঃসন্দেহে, যে বলছে যে গুলি কর, মানে অস্ত্র ঠেকাইছে আর কি। বাবা সন্তানকে বলছে যে গুলি কর, উড়াই নিয়ে আয়। কিছু গভীরের কাহিনী আছে এখানে বিষয়টা, নাহলে একটা মানুষকে ডাইরেক্ট এভাবে যায়। 2 নম্বর বিষয় হলো যে ইমাম সাহেবের মেয়ে কালা না ধলা, না দেখতে সুন্দর না খারাপ, এইগুলা উন্মোচিত না হলে তো এই ধরনের ঘটনা হওয়ার সম্ভব না। আচ্ছা, দ্বিতীয় বিষয় হলো যে যেভাবে তালা ভাঙা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে দরজা যেভাবে ভাঙা হয়েছে, এটা বলবো যে প্রফেশনাল কায়দায়। দৌড়ায় আইসা এরা আমাকে এখানে থেকে পিস্তল বার করেছে, কাঙ্কির ভিডিও করস। তখন আমাকে আমার শ্বশুর ছিল, আমাকে এই ভিতরে টানটা নিয়ে গেছে। তখন আমি এটা আশা ছেড়ে আমি আমার ঘরের ভিতরে ঢুকি। আমার শালক ছিল আমার সাথে এই ঘরের ভিতরে। আমি বলতেছি, আমি আমার শালককে নিয়ে ঘরের ভিতরে যাই। আমার রুমে 2টা দরজা, আমি এই দরজার ভিতরে যখন হেফাজত করতে চাই, তখন তারা বাহির থেকে শাবল দিয়া, পাড়ায়া, সেনা, হাতুড়ি, হ্যামার যা লাগে আমি দেখি নাই কি দিয়া এইগুলিটা করছে। সর্বশেষ এই ছিদ্র দিয়া আমাকে পিস্তল ধরছে, কাঙ্কিরপুর দরজা ছেড়ে দে, গুলি করে তোরে মেরে ফেলামু। আমার জীবন, আমার স্ত্রী, আমার শ্বশুর, তারা আমাকে জড়ায়া ধরে নিয়ে গেছে। তারপরে এক পর্যায়ে এখানে লাথি দিয়ে এই দরজাটা খুলে আমার মেয়ে এসে জড়ায় আমার পাঞ্জাটা ধরছে, বাবা আমাকে হেফাজত করো। আবিদ আর সুমিত, আবিতে আমার গলার এই জায়গায় পিস্তল ঠেকা, খাঙ্কির বুথ ছেড়ে দে নালে গুলি করে মেরে ফেলাবো। দ্যাটস দ্য মেন পয়েন্ট। পিস্তল ঠেকাইছে, পিস্তল ঠেকায় তাকে তারপরে উঠায় নিয়ে গেছে। এখানে বাবা হইলে কি করতাম, ভাই তুই আমার মায়া নিয়ে যাবি, না হলে আমার মায়াকে নিতে পারবি না। অনেক হলে এরকম করতো, জানের মায়া হয়তো ছিল তার, হইতে পারে। তার মানে এই লোকটা শ্বশুর, মানে মেয়ের নানা ছিল, মা ছিল, ওখান থেকে উঠায় নিয়ে গেছে। মানে কোন লেভেলের এক্সট্রিম হইলে এটা চিন্তা করেন। মোটামুটি এটা হলো কাহিনী। এখন আসেন কনক্লুশনে। 2টা ভিডিও দেখে আপনারা কী বুঝলেন? এই ভিডিওটার সারমর্ম কিন্তু ওই ভিডিওটা ছিল। মানে মানুষ নিজ হাতে পিস্তল দিয়ে আইন শৃঙ্খলার কোনো বালাই নাই, কোনো তোয়াক্কা নাই। আইন শৃঙ্খলার যে কী ধরনের অবনতি হয়েছে, বেসিক্যালি আমি বলবো গণতন্ত্র আসলে মানুষকে এটাই দিয়েছে। গণতন্ত্র হলো বয়স্ক, মানে বড় লোকদের জন্য। আজকে যদি কোনো বড় লোক বা গণ্যমান্য জঘন্য ব্যক্তিদের সাথে যদি এরকম হইতো, তাহলে আপনারা দেখতেন মিডিয়ার কারসাজি, প্রশাসনের দৌড়াদৌড়ি। 999 কিন্তু ফোন দিয়েছে বলছে, 999 ফোন দেওয়ার পরেও পুলিশ আসতে কত লেট করছে। আর যেভাবে নিয়েছে বোঝা যাচ্ছে যে কমসে কম হইলেও 20-30 জন মানুষ তো এসছেই, এসে যে পরিমাণ হামলা করছে, শাবল দেওয়া, দরজা ভাঙছে, এগুলো তো আপনারা দেখছেনই। গণতন্ত্র প্রত্যেক দেশে দেশে মানুষকে এই ধরনের ব্যবস্থা করে দিছে। কোনো আইন শৃঙ্খলা পারে আজকে দেখেন, যদি 64 জেলায় এরকম ধর্ষণ করার পরে তাকে মেরে ফেলার কাহিনী অহরহ, কোনো বিচার হয়েছে? কোনো বিচার হয়নি। আবার 2 বছর পরে বাইরে হয়ে চলে আসছে, এরকম কাহিনী শুনছি। টাকা দিয়া 2 বছরও লাগেনি, 2 মাসে জাস্ট টাকা দিয়া জেল থেকে বাইরে হয়ে চলে আসছে। একটা মানুষের জীবনের দাম কি সামান্য কটা টাকা? মানুষের জীবনের কতটা দাম, কতটা কমে গেছে। অথচ কিছুদিন আগে সিমরান লুবাবা নামে একটা মেয়ে, মাত্র 15 বছর বয়স সম্ভবত, বিয়ে হওয়ার কারণে পুরা নেটিজেন পাড়ায় কী পরিমাণ রিউমার ছড়াইছে, কী পরিমাণ বিদ্বেষ ছড়াইছে যে বাল্যবিবাহ।
অর্থাৎ কেউ 15 বছর 16 বছর হলে বিয়ে দিতে পারবে না। আমাদের মানে চাচিরা দাদিরা একটা সময় তো 15-16 বছরে বিয়ে হয়েছে, তারা দিব্যি চলাফেরা করছে। এটা হলো গণতন্ত্রের একটা ট্রিক্স। কেমন আপনাদেরকে বলি, এই বিএনপি আমলের সময় যখন 4 সালের আগের দিকে বিএনপি আমল ছিল, তখন একটা স্লোগান বাইর করেছিল, সন্তান একটি হলে ভালো, দুটি হলে আরও ভালো, তিনটি নাই, মানে এরকমের একটি হলে ভালো হয়, দুটি হলে ভালো হয়, দুটি সন্তানের বেশি না। কেন? কারণ যত সন্তান বেশি হবে তত বাংলাদেশের রিসোর্সের প্রয়োজন হবে, গ্যাস, পানি, তেল, বিদ্যুৎ, এগুলো বেশি প্রয়োজন হবে। সো যদি আমরা এরকম আমাদের যতগুলো গ্যাস ক্ষেত্র আছে, তেল ক্ষেত্র সবই তো আছে, এগুলো যত মানুষ যত বেড়ে যাবে তত তো এগুলোর খরচ বেশি যাবে। তখন তো আমেরিকান যারা এই সকল গণতন্ত্রের ধ্বজাধারী, তারা তো এগুলো রিসোর্স আমাদের কাছ থেকে নিতে পারবে না। এই জন্য বিশ্বব্যাংকের মাধ্যমে এগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। পড়ালেখার মাধ্যমে এগুলো শেখানো হয় যে 18 বছরের নিচে বিয়ে দেওয়া, আর বিয়ে দেওয়া যাবে না, আরও মানে নানা কিছু, যেন সন্তানাদি বেশি না হয়ে যায় এরকম। সো এই গণতন্ত্রের কারণে এই যে বিবাহ শাদী ঠিকঠাক মতো দিতে পারতেছে না বাবা মাগুলো। এখন আরও চিন্তা করেন যে দেখেন, এখন বিয়ে শাদী করতে গেলেও 2-3 লাখ টাকা, তারও বেশি খরচ করেও মানুষ বিয়ে শাদী করতে পারতেছে না, দেনমোহর দিতে পারতেছে না। কারণ দেনমোহর লেখার সময় কাবিননামায় লিখতে হচ্ছে 5 লাখ টাকা, 10 লাখ টাকা নিচে বিয়ে পাওয়া হবে না। মানুষ বিয়ে শাদী করতে পারছে, যখন বিয়ে শাদী করতে পারছে তখন মানুষ জিনার দিকে আগাচ্ছে, তখন এই ধরনের ইমাম সাহেবের মেয়ের দিকে, ইমাম সাহেবের স্ত্রীর দিকে চোখ যাচ্ছে এবং না পারলে উঠায় নিয়ে আসছে। দ্যাটস কল গণতন্ত্র। এই গণতন্ত্রের কারণে মানুষ আজকে কি পরিমাণ মানে জানমালের নিরাপত্তা বিপন্ন হয়েছে, অভাব নাই। আচ্ছা, সেটাও বাদ দিলাম, কিন্তু বর্তমান সময় এই যে মানুষ আইন হাতে উঠিয়ে নিচ্ছে, কেন উঠিয়ে নিচ্ছে? এর কারণ বিচারহীনতা। বিচার না হওয়ার কারণে, বিশেষ করেন এখন আপনার এই যে আপনি আমার ভিডিওটা দেখতেছেন, হঠাৎ আপনি বাইরে হয়েছেন, কেউ আপনাকে এসে গুলি করে মেরে দিছে, বা কোনোভাবে ছিনতাই করতে এসে আপনি দেননি, আপনাকে মেরা দিছে। আপনি বলেন তো এর বিচার আপনার পরিবার পাবে কিনা? একদম বুকে হাত দিয়ে বলেন তো এর বিচার পাবে কিনা? তার মানে আপনার নিরাপত্তা আপনার নিজের কাছে হয়ে গেছে, প্রশাসন ডাজেন্ট ম্যাটার। সো এখন কনক্লুশনটা হলো, যত বিচারহীনতা হবে, অর্থাৎ এই যে দেখেন ওসি প্রদীপ কবে ফাঁসি হয়েছে? হয় নাই। তারপরে এই যে তনু হত্যা নিয়ে কয়েকদিন ধরে খুব চলতেছে, তনু সে মারা গেছে কত সালে? আমরা মনে আছে, আমরা যখন ভার্সিটি লাইফ ছিলাম 16 সালের দিকে, আজ থেকে প্রায় 10 বছর আগে। তনুর বিচার হয়েছে? হয়নি। তনুর যে বিচারটা হয়নি। এবার ওসমান হাদি বিচার হচ্ছে? হবে না। বিচার বলতে কি, যারা এই ধরনের কাজ করে বসছে, মানুষকে হত্যা, খুন, ধর্ষণ করে বসছে, তারা জানে যে এটা করলে আমার কিছুই হবে না। যেহেতু আমার কিছুই হবে না, সে তো আরও বেশি করে করছে। যখন 64 জেলা, ধরেন কথার কথা, 64 জেলাতে 64 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসিতে তাদেরকে বাড়িতে লাশ দাফনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। সারা এলাকার ভিতরে একটা আতঙ্ক ছড়িয়ে যাবে যে ধর্ষণ করলে এই শাস্তি। তখন এই ধরনের খারাপ কাজগুলো আস্তে আস্তে নির্মূল হতে থাকবে। যদি 100 জন মানুষের ভিতরে 10 জন এরকম খারাপ মানুষ থাকে, 10 জন থেকে সেই খারাপ মানুষের সংখ্যা কমসে কম হলেও 5-এ নেমে আসবে। এবং যখন আস্তে আস্তে এই ধরনের ইমপ্লিমেন্টেশন করা হবে সমাজের ভিতরে, বিচার বলতে যে জজ সাহেব লিখে দিল যে দণ্ডিত করা হলো, না, এটা না। মৃত্যুদণ্ড কার্যকর করা হলো, বিচারের কার্যকারিতা যখন ঠিকঠাক মতো সমাজের ভিতরে চালু হয়ে যাবে, তখন এই সমস্যাগুলো সমাজ থেকে দূর হবে। না হলে মানুষ নিজ হাতে এইভাবে আইন উঠাই নেবে। এই ছোট্ট বাচ্চাটা বয়স কতই হবে, একদম অল্প, তাকে ধর্ষণ তো করছে আরও মায়েরা ফেলাইছে। শেষমেশ মানুষ না পায়রা এই 3 জনকে দুনিয়া থেকে বিদায় করছে। আমি বলবো 3টা জঞ্জাল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হ্যাঁ, এই ধরনের আইন উঠায় নেওয়া, হাতে নেওয়া অবশ্যই নিন্দনীয়, এবং নিন্দনীয়কে এটা বিচারহীনতা, এবং এটা আইন হাতে উঠাই নেওয়াটা এটা বাংলাদেশের জন্য বা কোনো পৃথিবীর কোনো জায়গার জন্য ভালো জিনিস না। কিন্তু মানুষ যখন বিচার পাবে না, জেনে গেছে, তখন তারা নিজেরাই বিচারে শুরু করে দিছে। এই জন্য প্রশাসনকেও বলবো যে ভাই, আপনারা যদি আপনাদের নিজেদেরটা খোয়া না গেলে হয়তো আপনারা বুঝবেন না। এরকম যদি হয়ে যায়, আপনারা কবে হুঁশ ফিরবে? আর নিজের নিরাপত্তা নিজের কাছে। চেষ্টা করবো যে আল্লাহ তাআলা যে সুশাসনগুলো, আল্লাহ রাসূল যে ধরনের শাসন ব্যবস্থার ইয়েগুলো বলেছেন, নিজের জন্য নিজে পালন করে চলা, যতদিন পর্যন্ত না বাংলাদেশের মানুষের ভিতরে এই ধরনের সমস্যাগুলো দূর হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, স্বাগতম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।